মহারাজ, আজ সকাল সকাল ঘরের মধ্যে এত পায়চারি করছেন কেন? চিন্তা করছি রানী, চিন্তা চিন্তা গভীর চিন্তা। তা কি চিন্তা করছেন শুনি? দেখোই না রানী, আমি এত বড় রাজা হয়েও আমার নিজের চিন্তা ভাবনা বুদ্ধি দিয়ে একবারের জন্যও গোপালকে আমি জব্দ করতে পারি না। তাই আমি মনে মনে ভাবছি যে আমার বুদ্ধি কি দিন দিন লোপ পেতে চলেছে। ও এই ব্যাপার। ও কিছু নয় মহারাজ, আসলে আপনার যদি গোপালের মতো এত বড় একটা টাক থাকতো তাহলে আপনিও দেখতেন গোপালের মতো আপনার মাথাতেও এই এত এত বুদ্ধি থাকতো। মস্করা করছো রানী, মস্করা। না না মহারাজ, এটা বলবেন না, কিন্তু এটা তো সত্যি যে গোপালের বুদ্ধির কাছে কারুর বুদ্ধি টেকে না। সেটাই তো রানী, গোপালকে ফাঁদে ফেলার জন্য কোনো একটা বুদ্ধি যদি আমি পেতাম না। ঠিক আছে, আপনি না হয় ভাবুন, আমি চলি। এ কি রানী, আমি এইভাবে চিন্তায় মশগুল আর তুমি কি না আমাকে এইভাবে একা রেখে চলে যাচ্ছ। তুমি অন্তত আমায় একটা বুদ্ধি দিতে পারতে তো। বুদ্ধি? আবার আমি? ঠিক আছে ঠিক আছে, আপনি যখন এত করেই বলছেন তবে শুনুন। হ্যাঁ হ্যাঁ, বলো 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 রানী, বলো বলো। মহারাজ, আপনার নদীর ধারে যে 2 কাঠা পাথুরে জমি আছে সেটা আপনি গোপালকে উপহার হিসেবে দিয়ে দিন। তাতে কি হবে? দেখুন মহারাজ, আপনি ওই জমিতে এত বছরেও কোনো ফসল ফলানো দূরে থাক, একটা ফুল গাছও ফোটাতে পারেননি। তাই আমি বলি কি, আপনি গোপালকে বলুন যে সে যেন ওই জমিতে 60 দিনের মধ্যে অন্তত একটা গাছে ফুল ফল ফলিয়ে দেখায়। কারণ যেহেতু ওই জমি পাথুরে, তাই গোপালের পক্ষে ওই জমিতে কোনো ধরনের গাছ জন্মানো একেবারে অসম্ভব ব্যাপার। হ্যাঁ রানী, এটা কিন্তু তুমি দারুণ বুদ্ধি দিয়েছ। এবার আমিও দেখব যে গোপাল ওই পাথুরে জমিতে কিভাবে কোনো ফসল বা উদ্ভিদ জন্মিয়ে দেখায়। প্রণাম মহারাজ। এই তো গোপাল, কোথায় ছিলে এতক্ষণ? এই আমার নাতি নাতনিদের একটু নদীর ধারে ঘোরাতে নিয়ে গিয়েছিলাম, ওরা বড্ড বায়না করছিল কিনা তাই। শোনো গোপাল, আজ আমি তোমায় একটা ছোট্ট উপহার দিতে চাই। উপহার? তাও আবার এমনি এমনি? আসলে তোমার রানীমা বেশ কিছুদিন ধরেই তোমার প্রশংসায় পঞ্চমুখ, যে তুমি আমাদের জন্য কত কি করো, আর আমি নাকি তোমায় একটি ছোট্ট উপহারও দিই না। তাই রানীমার মতে আমায় নাকি তোমায় কোনো একটা ছোট্ট উপহার দেওয়া উচিত। তাই নাকি মহারাজ? তবে তবে দিন। আরে দাঁড়াও দাঁড়াও, আমার কথা যে এখনো শেষ হয়নি গোপাল। হ্যাঁ, আরো আছে নাকি? হ্যাঁ, আছে বই কি। এই উপহার তুমি নিশ্চয়ই পাবে, তবে এতে যে আমার একটা শর্তও আছে। উপহার দেবেন তা তো শর্ত? মহারাজের এই কথাটা যে সুবিধের ঠেকছে না। এ কি গোপাল, কি এত বিড়বিড় করছো বলো তো? না মহারাজ, বলছিলাম কি যে আমার উপহারটা কি সেটা জানতে পারি? নিশ্চয়ই। শোনো, আমার নদীর ধারে যে 2 বিঘা পাথুরে জমি আছে সেটা আজ থেকে তোমার। এবার শর্তটা হচ্ছে যে তোমাকে ওই জমিতে 60 দিনের মধ্যে এমন কোন উদ্ভিদ জন্মিয়ে দেখাতে হবে যাতে ফুল ফল দুটোই ফলে। এ আবার কি শর্ত রে বাবা? শুধু এইখানেই শেষ নয় গোপাল, আরও আছে। তাই বুঝি? যদি তুমি ওই জমিতে কোনো উদ্ভিদ বা কোনো ফসল ফলাতে না পারো, তবে তোমার পিঠে আমি শাস্তি স্বরূপ 10 ঘা চাবুক মারব, এবং তুমি যদি এই উপহার নিতে অস্বীকারও করো তাহলেও আমি তোমার পিঠে ওই 10 ঘা চাবুক মারব। কি গাড়া করে পড়লাম রে বাবা, উপহার নিলেও শাস্তি, আবার না নিলেও শাস্তি। এবার দেখছি মহারাজ গোপালকে কচ্ছপের মতো কামড়ে ধরেছে। কি গোপাল, চুপ করে গেলে যে? উপহার নিতে ভয় করছে বুঝি? আসলে মহারাজ, এটা উপহার না শাস্তি সেটাই ঠিক বুঝে উঠতে পারলাম না, তাই চুপ করে আছি। তবে আপনি যখন আমায় এত ভালোবেসে একটা উপহার দিচ্ছেন, আমি সেটা অবশ্যই মাথা পেতে নেব মহারাজ। বাহ বাহ বাহ, এই তো গোপালের মতো কথা। কিন্তু আমারও যে কিছু শর্ত আছে মহারাজ। কি শর্ত? শুনি শুনি। প্রথমত, এই 60 দিন আমি রাজসভায় আসবো না, এবং এই 60 দিনের বেতন আমায় অগ্রিম দিতে হবে, আর তার সাথে এই চাষের খরচ বাবদ 500 মোহর। ও তাই বুঝি। আর দ্বিতীয় শর্ত কি? আর দ্বিতীয়ত, এই 60 দিনের মধ্যে আমার কাজে যেন কেউ কোনো রকম হস্তক্ষেপ না করে, আর এই জমিতে আমি যে ফলে ফলাই না কেন তা আপনাকেই নিজের হাতে সেটা তুলতেও হবে আর খেতেও হবে। এখন যদি আপনি এই শর্তে রাজি থাকেন তবেই আমি এই উপহার গ্রহণ করব মহারাজ।
এতে আর বলার কি আছে গোপাল, মহারাজ নিশ্চয়ই খাবেন। কি মহারাজ, খাবেন তো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, সেটা না হয় তখনই দেখা যাবে। আগে তুমি ফসল তো ফলিয়ে দেখাও। ঠিক আছে মহারাজ, তাহলে ওই কথাই রইলো। এবার আমায় আজ্ঞা দিন, আমি চলি, কারণ আমার ছুটি শুরু হয়ে গেছে কিনা। আসি মহারাজ। আচ্ছা মন্ত্রী, আমি কি কাজটা ঠিক করলাম? একদম মহারাজ, কারণ গোপালের পক্ষে এই পাথুরে জমিতে ফসল ফলানো একেবারেই অসম্ভব ব্যাপার। আপনি একদম চিন্তা করবেন না, আমি তো আছি। এবার আমিও দেখছি যে গোপাল ওই জমিতে কিভাবে ফসল ফলায়। মহারাজ, আপনি শুধু আমায় কিছু মোহর দেবেন, ব্যাস। হ্যাঁ হ্যাঁ মন্ত্রী, এখন দেখছি তুমি আমার ভরসা। যাও যাও যাও, এবার কাজে লেগে পড়ো। যথাজ্ঞা মহারাজ। উফ, এখন কি যে করি। এমন কি উদ্ভিদ আছে যেটা পাথুরে জমিতে জন্মায়? হ্যাঁ, মনে পড়েছে, বিজ্ঞানী। ওর কাছেই না হয় একবার যাই। বিজ্ঞানী, বিজ্ঞানী, বাড়ি আছো? আরে গোপাল যে, এসো ভেতরে এসো। কি বিজ্ঞানী, আজ তুমি রাজসভায় গেলে না যে? আসলে হয়েছে কি, আমি না আমার একটা নতুন আবিষ্কার নিয়ে ফেঁসে আছি, তাই যেতে পারিনি। আচ্ছা বিজ্ঞানী, তুমি কি বলতে পারো যে এমন কোনো উদ্ভিদ আছে যা পাথুরে জমিতে জন্মায় এবং তার ফুল ও ফল দুটোই হয়? এ তো খুব সোজা গোপাল, ক্যাকটাস। ক্যাকটাস মানে ওই ফণি মনসা? কিন্তু গোপাল, এই উদ্ভিদ যে আমাদের এইখানে খুব একটা জন্মায় না। তাহলে এটা কোথায় পাবো? দেখো গোপাল, এটা জন্মায় পাথুরে আর বালি জাতীয় জায়গায়। আর এই গাছের জন্য তেমন একটা জলেরও প্রয়োজন হয় না, যেমন মরুভূমি। হ্যাঁ বাবা, সেটা তো অনেক দূর। এখন যে কি করি? কি হয়েছে গোপাল, তোমায় খুবই চিন্তিত দেখাচ্ছে। আসলে বিজ্ঞানী, এই ক্যাকটাস উদ্ভিদটা আমার চাই। ও এই ব্যাপার, তুই একদম চিন্তা করো না গোপাল, আমার একজন পরিচিত লোক আছে, সে তোমাকে ওই ক্যাকটাস গাছ এনে দিতে পারে। আরে তাহলে তো আর কোনো কথাই নেই। তাহলে কবে আমাকে তার সাথে দেখা করাচ্ছে বিজ্ঞানী? তুমি যদি চাও আজ বিকেলেই। তাহলে বিজ্ঞানী, এবার আমি চলি, বিকেলে দেখা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ গোপাল, এসো এসো। আমাদের ডেকেছিলেন মন্ত্রী মশাই? হ্যাঁ শোন মহারাজ, গোপালকে নদীর ধারে ওই 2 বিঘা পাথুরে জমিটা চাষ করার জন্য দিয়েছে, আর শর্ত রেখেছে যে 60 দিনের মধ্যে যে কোনো ফুল ফল হয় এমন উদ্ভিদ অথবা ফসল ফলিয়ে গোপালকে দেখাতে হবে। এখন বলুন যে ওই আমরা কি করতে পারি? তোদের আজ রাতেই ওই নদী থেকে বালি নিয়ে ভরে দিতে হবে, যাতে গোপাল ওই বালি আর পাথরযুক্ত জমিতে কোনো ফলনই যাতে ফলাতে না পারে। আপনার কি বুদ্ধি মন্ত্রী মশাই? এখন বাজে কথা রেখে যা বলছি সেটা কর গিয়ে। আর শোন, তোদের কিন্তু আজ থেকেই গোপনে প্রত্যেক দিন রাতে একবার করে গিয়ে ওই জমির অবস্থা নিজের চোখে দেখে আসতে হবে। কি পারবি তো? খুব পারবো, হ্যাঁ খুব পারবো। আপনি শুধু আমাদের এই ট্যাকের দিকটা একটু দেখবেন, ব্যাস ব্যাস। ও নিয়ে একদম চিন্তা করবি না, তোরা শুধু রোজ রোজ ওখানে কিছু ঘটছে কি না সেটা আমায় জানিয়ে যাবি, ব্যাস। আচ্ছা মন্ত্রী মশাই, তাহলে এখন আমরা আসি। ঠিক আছে, আয়। বিজ্ঞানী, বাড়ি আছো? আরে গোপাল যে, এসো এসো ভেতরে এসো, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। এই যে গোপাল, এই সেই ব্যক্তি যে তোমাকে মরুভূমি থেকে ওই ক্যাকটাস গাছ এনে দেবে। হ্যাঁ হ্যাঁ গোপাল দাদা, আমি বিজ্ঞানী মশাইয়ের কাছে সব শুনেছি। আপনি শুধু বলুন যে কবে আর কোথায় ওই গাছ পৌঁছতে হবে, আমি নিজে এসে আপনাকে ওই গাছ দিয়ে যাব। আরে এ তো খুব ভালো কথা। শুনুন, ভালো করে শুনুন। নদীর ধারে এক পাথুরে জমি আছে। আপনি আজ থেকে 59 দিনের মাথায় এই গাছগুলো নিয়ে সোজা নদীর ধারে চলে যাবেন। সেখানেই আমি থাকবো, আমাকে পৌঁছে দেবেন, কিন্তু সাবধানে, কেউ যেন জানতে না পারে। ওসব নিয়ে আপনি একদম চিন্তা করবেন না, আপনার কাজ হয়ে যাবে। এবার আমি চলি। হ্যাঁ হ্যাঁ, এসো এসো। তাহলে গোপাল, এরপর তুমি কি করবে? মানে সেই রকম কি কিছু ভেবেছো? কি আবার করব? শুধু বাড়িতে বসে আরামই আরাম। তাহলে চলি বিজ্ঞানী।
তুমিও একটু সাবধানে থেকো, যেন কাক পক্ষীতেও টের না পায়। তুমি কোনো চিন্তা করো না গোপাল, নিশ্চিন্তে বাড়ি যাও। হ্যাঁ, দেখেছো পুরো কাণ্ড দেখেছো? রাজসভা ডকে তুলে শুধু পড়ে পড়ে ঘুমোচ্ছে, শুধু পড়ে পড়ে ঘুমোচ্ছে। বললি বললি কি গো, রাজসভায় যেতে হবে তো নাকি? এই কে? তুমি আবার কি হলো? বললি পড়ে পড়ে ঘুমোলেই হবে? রাজসভায় যেতে হবে তো নাকি? এই শোনো, আমি এখন ছুটিতে আছি, তাই এখন শুধু খাওয়া আর ঘুম। আরেকটা জিনিসও কিন্তু বাকি আছে গোপাল দাদু। আরে তোরাও এসে গেছিস, তা সেই জিনিসটা কি শুনি? গল্প শোনা। হ্যাঁ দাদু, তুমি যখন আর রাজসভায় যাবেই না, তখন না হয় আমাদের প্রত্যেকদিন একটা করে নতুন গল্প শুনিও। ওরে সেটা তো আছেই, তবে তার সঙ্গে সঙ্গে তোদেরকে যে একটা কাজও করতে হবে। কি কাজ দাদু? শোন তবে, কানে কানে বলি। এই পারবি তো? হ্যাঁ দাদু, ঠিক পারবো। সাব্বাস, তাহলে এবার তোরা যা, আর আমিও এই ফাঁকে একটু ঘুমিয়ে নি। আচ্ছা দাদু, এই চল চল চল। উহ, এই পৃথিবীতে আচ্ছা চালাক লোক দেখেছি, কিন্তু তোমার মতো চালাক লোক দুটো দেখিনি। বাবা রে বাবা, নিজে শান্তিতে ঘুমোবে বলে কি সুন্দর বাচ্চাদের কানে কানে পুষ্পন্তর দিয়ে বাড়ি পাঠিয়ে দিল। হ্যাঁ, আচ্ছা মন্ত্রী, গোপালের কি খবর? আর ওদিকে তোমার কাজই বা কতদূর এগোলো? জানি না মহারাজ, আমি তো এখনো এটাই বুঝে উঠতে পারছি না যে গোপাল এখনো অবধি কেন কোনো পদক্ষেপ নিচ্ছে না, অথচ আপনি আমায় যা বলেছেন আমি তাই করেছি। দেখো মন্ত্রী, কান খুলে শুনে রাখো, কিন্তু আমি যদি এবার গোপালের কাছে হেরে যাই, তাহলে গোপালের পিঠে যে 10 ঘা চাবুক মারার কথা হয়েছিল, সেটা কিন্তু তখন তোমার পিঠে পড়বে। কথাটা যেন মনে থাকে। আপনি নিশ্চিন্তে থাকুন, বটা ঘটাকে দিয়ে আমি ওই জমির এমন ব্যবস্থা করে দেব না, গোপাল কেন ওর 14 পুরুষও এসে ওই জমিতে একটা ঘাস উঠিয়েও দেখাতে পারবে না। এবার আমিও দেখব যে গোপালের কপাল কত চওড়া, যে আমার 10 ঘা চাবুক খাওয়া থেকে বাঁচতে পারে। ঠিক বলেছেন মহারাজ। ইন্নি, আমি চলাম। এই কোথায় চললে শুনি? হ্যাঁ, গায়ে একটু বাতাস লাগাতে গো। মরণ, বুড়ো বয়সে ভীমরতি দেখেছো? যাচ্ছ যাও, পারলে আসার সময় একটু বাজার করে এনো, নইলে নইলে যে সেদ্ধ ভাত খেয়েই থাকতে হবে গো। যাও। আচ্ছা আচ্ছা, আনবক্ষণ, এবার চলি। এ কি, এই জমির এই অবস্থা কি করলো? এ তো পুরো বালি। আচ্ছা, বুঝেছি, এই সব বেটা ওই মন্ত্রীর কাজ। নিশ্চয়ই মহারাজ মন্ত্রীকে দিয়ে এই কাজ করিয়েছে, যাতে আমি এই জমিতে কোনো ফসলই না ফলাতে পারি। তবে মহারাজ তো আর এটা জানেন না যে মহারাজ এই কাজটা করে একরকম আমার উপকারই করেছেন। তাহলে এবার শুধু 59 দিন হবার পালা, আর তারপরেই জমবে মজা। হ্যাঁ রে বটা ঘটা, ওদিকের কি খবর? খবর আর কি, গোপালের এখন হাওয়া খাওয়ার শখ হয়েছে। তাই শুধুই ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর বাড়িতে পড়ে পড়ে ঘুমাচ্ছে। মানে মানে ওই গোপালের মধ্যে এই জমি নিয়ে তো কোনো হেলদড়ি তো দেখছি না। আমার কি মনে হয় মন্ত্রী মশাই জানেন, গোপাল শেষ পর্যন্ত কিছু না পেরে মহারাজের কাছে ক্ষমা চেয়ে নেবে। আপনি কি বললেন? তাই না বলেছি, আরে মহারাজ এবার গোপালকে ওই 10 ঘা চাবুক না মারা অবধি শান্তি পাবেন না। যদিও আজকের রাত পোয়ালেই গোপালের সময়সীমা শেষ, তাই তোরা কিন্তু আজ রাতে গোপালের ওপর পেঁচার মতো চোখ খোলা রেখে নজর রাখবি, যাতে গোপাল কিছু যেন না করতে পারে। মন্ত্রী মশাই, আপনার এই 2 পেঁচা থাকতে আপনি কোনো চিন্তা করবেন না। আর যদি কিছু বিচাল দেখি, তাহলে ছুটে গিয়ে আপনাকে জানিয়ে আসবো। সাব্বাস। তাহলে এবার আসি। গোপাল দাদা, আমি এসে গেছি। আরে এসো এসো এসো, আমি তোমার জন্যই অপেক্ষা করছি।
এই দেখো গোপাল দাদা, তুমি আমায় যা বলেছিলে আমি ঠিক তাই এনেছি। এবার আমার টাকাটা। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, এই নাও। তাহলে এবার আমি আসি। আরে তোরাও চলে এসেছিস? হ্যাঁ হ্যাঁ গোপাল দাদু। চল তাহলে এবার আমরা সবাই হাতে হাতে এই গাছগুলো জমিতে পুঁতে ফেলি, আর খানিকটা জলও দিয়ে দেব যাতে গাছগুলো সতেজ বলে মনে হয়। তবে সাবধান, দেখিস যেন হাতে কাঁটা না লাগে। ও নিয়ে তুমি একদম ভেবো না দাদু। তাহলে চল, অন্ধকার থাকতে থাকতেই আমরা এই গাছগুলো লাগিয়ে ফেলি। তারপর কাল সকালে যখন মহারাজ এই জমিতে আসবে, তখন এই জমির গাছ দেখে চোখ একেবারে ছানা বড়া হয়ে যাবে। এই বটা, আরে আরে এবার ওঠ, ভোর হয়ে এলো যে, জমি দেখতে যাবি না? ওঠ ওঠ। দূর ঘরটা দিলি তো ঘুমের 12টা বাজিয়ে। ওরে গোপাল যখন এই 59 দিনে কিছু করতে পারলো না, তবে শেষ রাতেই বা কি করবে? ঘুমিয়ে পড়। যদি মন্ত্রীমশাই এসে আমাদের কিছু জিজ্ঞাসা করে, তখন বলবো যে যে আমরা জমি দেখে এসেছি। ঘুম পাচ্ছে। তুই ঠিক বলেছিস। হ্যাঁ, আজকে গোপাল সেই রকম কোনো কিছুই করবে না। আরে হ্যাঁ রে বাবা, হ্যাঁ। এবার বেশি কথা না বলে চুপটি করে ঘুমোতো। ঘুমিয়ে পড়। ঠিক আছে, ঘুমিয়ে পড়ি। হ্যাঁ। সুপ্রভাত মহারাজ। কি হে গোপাল, আজ তুমি এত সকাল সকাল এইখানে? আপনিও তো এইখানে এত সকাল সকাল মহারাজ। আরে আমি তো এসেছি তোমার জমির চাষ দেখতে। এই মনে আছে তো, আজই তোমার শেষ দিন। কই দেখাও, এইভাবে বেড়ার আড়ালে রাখলে হবে? আমার কি মনে হয় মহারাজ, গোপাল এই জমিতে বালি ছাড়া আর কিছুই দেখাতে পারবে না, তাই বোধহয় দেখাতে লজ্জা পাচ্ছে। কি ঠিক বলেছি তো গোপাল? আগে না মন্ত্রী মশাই, গোপাল লজ্জা পায় না, লজ্জায় ফেলে। আসুন মহারাজ, ভেতরে আসুন। এই কি দেখছি আমরা? কি করছো গোপাল? কেন মহারাজ, আপনি তো বলেছিলেন যে 60 দিনের মধ্যে আমি যেন এই জমিতে যে কোনো ধরনের ফুল ফলযুক্ত উদ্ভিদ অথবা ফসল চাষ করে দেখাই। তবে এই দেখুন মহারাজ, এই সেই উদ্ভিদ যার মধ্যে ফুল ফল দুটোই হয়েছে, আর এই উদ্ভিদের নাম হলো ক্যাকটাস। না মহারাজ, এটা কি করে হয়? এটা তো কাঁটা গাছ। কেন হয় না মন্ত্রী মশাই, এটাও তো এক ধরনের উদ্ভিদ, আর এর মধ্যে ফুল ফল দুটোই হয়েছে। সবই তো বুঝলাম, কিন্তু আর কোনো কিন্তু নয় মহারাজ।
গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। না, সবাই দেখছি আচ্ছা সে ঘুম দিচ্ছে। হ্যাঁ, এই সুযোগ, এই ফাঁকে ঢুকে পড়ি। এদিকে তো ময়দান পুরো ফাঁকা। যাই, এই তালে টুক করে ঢুকে কাজের কাজটা করে ফেলি। বাহ, লোকজন বেশ নিশ্চিন্তে আছে দেখছি। দরজাটাও দেখছি একটু চাপ দিতেই খুলে গেল। এখান দিয়েই শুরু করে গলে পড়ি। এ কি সর্বনাশ হলো! ঘরে যা ছিল সবই তো লুট করে নিয়ে চলে গেল। সর্বনাশ কি শুধু তোমার একার হলো? আমারও তো ঘর পুরো ফর্সা করে দিয়েছে। না 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 না, শুধু তোমাদের নয়, তোমাদের নয়, আরো অনেকেরই কপাল পুড়েছে। কিন্তু এসব কি হচ্ছে বলো তো? আমাদের কৃষ্ণনগরে তো এমন উপদ্রব আগে ছিল না। ছিল না, কিন্তু কোনোদিন যে হবে না তেমন কথা কি কোথাও লেখা আছে? তাই তো দেখছি, চোর তো মনের আনন্দে চুরি করে সরে পড়েছে। তবে চোর একটা নয়, বেশ অনেক কটাই আছে। না হলে এদিক ওদিক সব দিকে একই সময়ে চুরি হচ্ছে কি করে? কিন্তু কিন্তু এইভাবে চলতে থাকলে তো গ্রামকে গ্রাম উজাড় হয়ে যাবে। আমাদের কিছু একটা করা দরকার। আমরা আর কি করব? এদিকে চোর ধরতে গেলে চোর ওদিকে চুরি করে পালাবে। একটাকে ধরলে আর একটা অন্যদিকে কাজ সারবে। না না, আমার মনে হয় এক্ষুনি ব্যাপারটা মহারাজকে জানানো দরকার। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ। চলো চলো, সবাই মিলে মহারাজের কাছে যাই। মহারাজের একই অবস্থা। না না, ভাবগতিক তো তোমার ভালো ঠেকছে না। আজ যেন কিসের এক চিন্তায় মহারাজ একেবারে জড়সড় হয়ে গেছেন। হ্যাঁ হ্যাঁ, কেমন যেন একটা বিরক্ত বিরক্ত ভাব। এসব দেখে আমার দু চোখ ফেটে বেরিয়ে আসছে জল। মহারাজ কি হয়ে গেছেন পাগল?
কিন্তু এখন তো আমার ভেঙে পড়লে চলবে না, সব কিছু তো আমাকেই সামলাতে হবে। যদি মহারাজের কিছু একটা হয়ে যায়। যদির কথা নদীতে, মন্ত্রীমশাই আপনি বরং ওই নদীতে গিয়েই একটা ডুব মেরে আসুন। ততক্ষণ না হয় আমি মহারাজকে চাঙ্গা করার চেষ্টা করি। সবে একটু ভালো ভালো কথা ভাবতে শুরু করেছিলাম, অমনি অলক্ষণেটা এসে হাজির হলো। তবে তবে আমার মনে হচ্ছে মহারাজ কোনো ভীষণ মানসিক চিন্তায় আছেন। তবে তো মহারাজের চিন্তাটা মন থেকে তাড়িয়ে দেওয়াই এখন আমাদের প্রধান কাজ। তবে আর কি, তুমি ঝাঁটা নিয়ে কাজে লেগে পড়ো আর মহারাজের সব চিন্তা ঝেঁটিয়ে বিদেয় করে দাও। আহ, তোমরা একটু চুপ করবে। সেই তখন থেকে ঘ্যান ঘ্যান আর ভ্যান ভ্যান করে কানের পোকা বার করে দিলে একেবারে। না না না, আমার আর কিছুই ভালো লাগছে না, ভালো লাগছে না। না 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 না, তা বলে ওই উন্মরা হয়ে বসে থাকবেন না মহারাজ। আপনার মনে যে চিন্তাগুলো ঘুরপাক খাচ্ছে, মহারাজ মহারাজ তাদের মন থেকে বের করে আনুন। বার করবো বললেই কি আর দুম করে বার করা যায়? চারিদিকে যা চলছে তাতে তো আমার ঘুম উড়ে যাচ্ছে একেবারে। এইভাবে চলতে থাকলে কদিন পর থেকে যা করার আমি করব। ব্যাস ব্যাস। তোমার আবার কি হলো মন্ত্রী? আমার আর কি হবে মহারাজ, আমি তো আপনার কথাই ভাবছি। মহারাজ কি হয়েছে, কেন হয়েছে সেটা একটু খোলসা করে না বললে সবই যে মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। বেরিয়ে যখন যাচ্ছে তখন অকারণে মাথায় ঢুকিয়ে লাভ কি? অকারণ কি বলছো? না না, সাত সকাল প্রজারা এসে যা একচোট নালিশ করেছে সেটা শুনেই তো আমার পিলে চমকে যাচ্ছে। কিন্তু নালিশটা যে কি সেটা জানার জন্যই তো ছটফট করছি। মহারাজের চিন্তায় কেকো যেন দরদ একেবারে উতলে উঠছে। চত্বর সব আদিক্ষেত। আমার রাজ্যে তো লোকে চোরের আতঙ্কে সিটকে আছে, এখানে সেখানে যখন তখন চোরে চুরি করে ড্যাং ড্যাং করে বেরিয়ে যাচ্ছে। প্রজাদের যদি নিরাপত্তাই না দিতে পারলাম তাহলে আর রাজা হয়ে কি করলাম বলো তো? মনে হচ্ছে বটা ঘটা ওদের হাতের কাজটা একবার ঝালিয়ে নিচ্ছে। তা নিচ্ছে নিক, 16 আনা কামালে 4 আনা তো আমার আসবে। ব্যাপার কি বলো তো মন্ত্রী? ঠিক ঠিক করে হাসছো আর নিজের মনেই বিড়বিড় করছো যে। না বলছিলাম এই ব্যাপার নিয়ে আপনি আর মিছিমিছি মাথা ঘামাবেন না। চোর সামলানোর এই দায়িত্বটা আপনি বরং আমার ওপর ছেড়ে দিন। হ্যাঁ হ্যাঁ, মন্ত্রীমশাই দায়িত্ব নিয়ে আপনাকে ডোবাবেন। উমা, সে আবার কি মন্ত্রীমশাই? ছি ছি ছি। কিন্তু রাজ্যে এরকম ঘটনা ঘটছে আর মন্ত্রীমশাই উপর হয়ে ঘুমোচ্ছেন, এটা কি ঠিক হচ্ছে মহারাজ? তো এ কেমন কথা মন্ত্রী? তোমার কাছে তো চোর থেকে চুরি সব খবরই থাকা দরকার। আছে তো মহারাজ, টুকটাক খবর তো আছেই। ও, তাহলে তো মন্ত্রীমশাইকে চেপে ধরলেই চোরেদের টিকি ধরা যাবে। এই মরেছে বলেও তো মুশকিল হলো দেখছি। বেটেটা দেখছি এই সুযোগে চেপে ধরেছে। না না মন্ত্রী, যেভাবেই হোক কালকের মধ্যেই অন্তত গোটা 2 চোরকে আমার সামনে হাজির করতে হবে। আমি কিন্তু আর কোনো কথা শুনবো না। তখন থেকে হাপিত্তেশ করে বসে আছি, কাউকে হাজির করা দূরে থাক, মন্ত্রীর নিজেরই তো কোনো পাত্তা নেই। ভালোই তো, দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ঢের ভালো। আমার মনে হচ্ছে মন্ত্রীমশাই বোধহয় ওই চোর ধরার জন্য খুব দৌড়ঝাঁপ করছেন। আর চোর ধরা যার কাজ সে এখানে বসে মশা মারছে। না না, এ ব্যাপারে সেনাপতির একটু নড়াচড়া করা উচিত ছিল। কোনো প্রয়োজন নেই, দেখুন গিয়ে যান। মন্ত্রীমশাই এতক্ষণে চোরেদের সঙ্গে কিটকিট খেলছেন। বলো কি, চোরেদের সঙ্গে মন্ত্রীর এত খাতির? এসে গেছি মহারাজ, আমি এসে গেছি। এসে একেবারে আমাকে উদ্ধার করে দিয়েছো। চোরেদের সঙ্গে মন্ত্রীমশাইয়ের খাতির আছে কি নেই সেটা আবার আপনি নিজেই বুঝতে পারবেন। এই যে অনেক খুঁজে খুঁজে এই দুটোকে ধরেও এনেছি মহারাজ। সে তো দেখতেই পাচ্ছি। কি দেখছেন?
যাচ্ছে না কিছুতেই যাচ্ছে না। ওহ, যখন থেকে এসেছে তখন থেকেই দু চোখে ঘুম নেই, মনে শান্তি নেই, ওহ, খালি নেই আর নেই। একই কথা বলছেন মহারাজ, এই তো আমরা আছি, আপনি খালি একবার হুকুম করুন মহারাজ। আর আপনিও আছেন, আপনি থাকতে নেইয়ের কথা আসছে কোথা থেকে মহারাজ? আসলে ব্যাপারটা হলো, কাল রাতে আমি স্বপ্ন দেখেছি আমার এক কঠিন ব্যায়াম হয়েছে, ব্যাস তারপর থেকেই আমার চোখে আর ঘুম নেই। সে যদি কখনো হয় তখন না হয় তার উপশম ভাবা যাবে। এখন যখন কিছুই হয়নি তখন মিছিমিছি ভেবে কি হবে মহারাজ? না 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 না, তা বললে তো হবে না। যদি সত্যি সত্যি আমার কিছু একটা হয়, তাহলে তোমরা কে কি করবে সেটা তো আমার জানা দরকার। একে একে তাহলে বলে ফেলুন যার যা আছে বলার। সে তো বলবেই, তুমি ফোড়ন কাটলেও বলবে আর না কাটলেও বলবে। বলো তাহলে কে কতটা দুঃখ পাবে? না না, আমি কিছু বলতে পারবো না মহারাজ, আমি তো পারলে এখন থেকে কেঁদে ভাসাই। এই সুযোগে কেঁদে কেঁদেই মহারাজের মন জয় করতে হবে। ও হো 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 হো, ও হো হো, মহারাজের কঠিন ব্যায়াম, আমি থাকতে মহারাজের এমন কেন হলো? ও হো হো হো, কি মুশকিল! আরে এখন থেকে যে কান্নাকাটি জুড়ে দিল। আরে থামো থামো, তোমার এই মরা কান্না এখন বন্ধ করো মন্ত্রী। না না ভাই, আমি ওই কান্নাকাটিতে নেই বাবা। দুঃখ হলে কবিতা কি করে লিখবো? 3 দিন 2 রাত চলবে না আমার হাত। বাঁচা যাবে ওসব সাপ ব্যাং লিখে হবেটাই বা কি? মনে শান্তি না থাকলে ঈশ্বরের আরাধনা করব কি করে? না 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 না, মনের দুঃখে আমি কিন্তু পুজো অর্চনা ছেড়েই দেবো মহারাজ। সবাই তো কিছু না কিছু করবে বলছে, কিন্তু আমি কি করব? কোন সূত্রে যে এর সমাধান পাবো সেটাই তো বুঝতে পারছি না। আমি বরং আর একবার গণনা করে দেখি সত্যি তেমন কোনো যোগ আছে কিনা। থাক থাক, তোমাদের ওই যোগ বিয়োগ আমি ঢের দেখেছি। আমার ব্যথার কি হবে না ভেবে শুধু গাল ভারী কথা না। তবেই ভাবুন মহারাজ, আপনার জন্য সবার কত মাথা ব্যথা। সবাই তো না হয় কিছু না কিছু বললো, কিন্তু তোমার টেকো মাথায় কি কিছুই আসছে না, নাকি এলেও পিছলে পিছলে যাচ্ছে? সত্যি গোপাল, কই তুমি তো কিছু বললে না, বলো আমার দুঃখে তুমি কি করবে? করবে আবার কি মহারাজ? দেখুন না, কিছু বলার আগেই কেমন চুপসে গেছে। তাই তো দেখছি, গোপালের যত হম্বি টম্বি সবই ফুটকাটা। না 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 না, চুপ সেই যাও আর ভেদ সেই যাও। মনের দুঃখে কেঁদে কেটে তুমি আমার মন জয় করতে পারবে না। না, এবার খেলা সামলাও। এমনটা আপনি মোটেও ভাববেন না মহারাজ, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। আমি একটুও দুঃখ পাবো না আর কাঁদবও না। বটে, আমি অসুস্থ হলে দুঃখ পাবে না, এত উদ্ধত্ত তোমার। সে আপনি যেমন খুশি ভাবতে পারেন, তবে আমি বলি কি, সবাই যদি দুঃখ পেতে ব্যস্ত থাকে তবে আপনার সেবাটা কে করবে মহারাজ? সেবা করবে না মানে ঠিক কি করবে ভাবছো? রাজবৈদ্যের সঙ্গে পরামর্শ করে আপনার সুচিকিৎসার ব্যবস্থা করব। আপনাকে শুশ্রূষা করে সারিয়ে তোলাই যে আমার পরম ধর্ম মহারাজ। চমৎকার গোপাল, চমৎকার। আমার তো ইচ্ছে করছে এখনই তোমায় পুরস্কৃত করি। ওহ, তুমি সত্যিই আমার মন জয় করে নিয়েছো গোপাল। ও গোপাল এবার আচ্ছা একটা চাল দিল দেখছি। না না, এরপর বেশ মেপে মেপে পা ফেলতে হবে। ছেড়ে দাও আমায়, আমি যাবো না। কে আছো? আমাকে বাঁচাও। এত সহজ আমাকে নিয়ে যাওয়া? আমাকে ঠিক নিয়ে যাবে? ও মা, সত্যি সত্যি তো এগিয়ে আসছে। না না, এবার মনে হচ্ছে আর নিস্তার নেই। এসব কি হচ্ছে বলুন তো? না নিজে একটু শান্তিতে ঘুমোবেন, না আমাকে শান্তিতে ঘুমোতে দেবেন। এই তো আমি বেঁচে আছি। তাহলে শেষ পর্যন্ত আমায় নিয়ে যেতে পারেনি। মাঝরাতে কে আপনাকে নিয়ে যাবে? আর আপনি বাঁচবেন নাই বা কেন? সবই যদি তুমি বুঝে যেতে তাহলে তো কোনো কথাই ছিল না। আরে যমরাজ এসেছিল আমাকে নিয়ে যেতে। ওরে বাবা, সে কি কথা? এসব আবার কি বলছেন? কি বলছি, আর একটু হলেই তো একেবারে অক্কা পাচ্ছিলাম। হয়ে গেল, কাল বললেন কঠিন ব্যায়াম, আজ বলছেন অক্কা। না না, এরকম ভাবে চললে মহারাজ শুধু নিজে নয়, সঙ্গে গোটা রাজ্যটাকেই ডুবিয়ে ছাড়বেন। কি
হয়েছে মহারাজ, আপনার মুখে যেন চিন্তার ছাপ। শুধু মুখে নয়, চিন্তা একেবারে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত। মহারাজ কি আবার কোনো স্বপ্ন দেখেছেন? বলে কয়ে এই যাত্রায় ফেরত পাঠিয়েছেন তাহলে? না, আপনার এলেম আছে বলতে হবে মহারাজ। না না গোপাল, এসব কথা বলে গুরুতর ব্যাপারটাকে লঘু করে দিও না তো। ধরো স্বপ্নের ঘটনাটা যদি সত্যি হয়, তাহলে ব্যাপারটা খুব বাজে হয় মহারাজ। আমরা তো অনাথ হয়ে যাব মহারাজ। এই তো এইবারে পথে এসো। আর আমি যদি সত্যি মারা যাই তাহলে কে কিরকম দুঃখ পাবে এবার বলো দেখি। সে কি, আমি তো শোকের দুঃখে পাথর হয়ে যাব। আমি না পারবো খেতে, না পারবো শুতে মহারাজ। আমায় আর কিছু বলতে বলবেন না। না না, তোমরা যে যাই বলো, আমি আর ওই রাস্তা মারাচ্ছি না। আজ আমি গোপালের রাস্তায় হেঁটে মহারাজের মন জয় করব। কি মন্ত্রী, তুমি দেখছি শুধুই বিড়বিড় করছো। চিন্তা করবেন না মহারাজ, এক্ষুনি ওর মুখে খই ফুটবে, একটু সবুর করুন। সবাই বাড়িয়ে বাড়িয়ে বললে কি হবে, আমি কিন্তু একটুও দুঃখ পাবো না। বটে, তাহলে তোমার ফুর্তি হবে বলছো? না না, তা কেন হবে? আমি বলছিলাম সবাই যদি দুঃখ পায় তাহলে আপনি মরে যাবার পর রাজ্যটা চালাবে কে? আমি না হয় রাজ্যভার গ্রহণ করব। তাহলেই বুঝুন মহারাজ, মন্ত্রীমশাই কেমন ঘোলা জলে মাছ ধরার মতলব করছেন। ঠিক বলেছ গোপাল। মন্ত্রী আমার অবস্থা খাস্তা হয়ে গেলে সস্তায় নিজের আখেরটা গুছিয়ে নেবে। আমি আবার কি করলাম? আমি তো ভালোর জন্যেই। যা ভালো করবে সে তো দেখতেই পাচ্ছি। এই এবার বকম বকম করা বন্ধ করো তো। না না, মহারাজকে ছাড়া এই রাজ্য কল্পনা করা অসম্ভব। তাহলে যেটা সম্ভব সেটা তুমি বলো গোপাল। মানে সোজা কথায় বলো, তুমি কি করবে? আমি আর কি করব মহারাজ, আমি তো নগণ্য এক ভাঁড়। না না গোপাল, ও সব বিনয় টিনয় ছেড়ে যা বলার ছেড়ে কাশো দেখি। মহারাজ যা চেপে ধরেছে তাতে বাছাধন একেবারে কাত হয়ে গেছে। না পারছে কাশতে আর না পারছে হাসতে। বেশ, তাহলে শুনুন মহারাজ, মন্ত্রীমশাইয়ের তো শুধু রাজ্যের প্রতি লোভ, তাই আপনি মারা গেলে আমি এই ভণ্ড মন্ত্রী চালিত রাজ্যে থাকবো না। তাহলে তুমি কি করবে গোপাল? আমি মহারাজের মৃতদেহ সুসৎকার করে অন্য রাজ্যে চলে যাব। সত্যি গোপাল, তুমি যে আমায় কতটা ভালোবাসো সেটা আমার আর বুঝতে বাকি থাকলো না। আনন্দে আমার চোখে জল চলে এলো। কি মুশকিল, টেকুটা তো এবারেও বাজি মেরে দিল। না না, গোপালের এই মিষ্টি মিষ্টি কথা যে কত বড় ভাঁওতা সেটা মহারাজকে আচ্ছা করে বুঝিয়ে দিতে হবে। মহারাজের মনটা দেখছি খুশিতে একেবারে ডগমগ করছে। ও, আমার খুশি দেখে কি তোমার মনটা দুঃখে হু হু করছে? না না, তা কেন করবে মহারাজ? আপনার আনন্দেই তো আমার আনন্দ। কিন্তু একটু আগেই তো তোমার গলায় যেন অন্য সুর শুনছিলাম। তেমন ভাবে গান কোথায় শিখলাম মহারাজ? যদি শিখতাম তাহলে ওই টেকো গোপালের মতো আপনার মনটা জয় করে নিতাম। ও, তার মানে তুমি বলছো গোপাল আমার মন জয় করার জন্য বানিয়ে বানিয়ে সব বলেছে? এ আর নতুন করে বলার কি আছে মহারাজ? না না না, তুমি বললেই কি আমায় শুনতে হবে? শোনা না শোনা আপনার নিজস্ব ব্যাপার। তবে আপনার মন জয় করার জন্য আমি ওরকম সাজিয়ে গুছিয়ে কিছু বলতে পারবো না। তুমি যা বলছো সেটা কি তুমি প্রমাণ করতে পারবে? আপনি যদি একটু সহযোগিতা করেন তাহলে পারবো বই কি। বেশ, তাহলে গোপালকে একবার না হয় যাচাই করেই দেখি। শুধু দেখবেন না মহারাজ, দেখার পরে রাগে একেবারে হু হু করে জ্বলবেন। আর আপনি যত জ্বলবেন তত আমার মন দুলে দুলে উঠবে। কিন্তু আমায় কি করতে হবে সেটাই তো বললে না। তেমন কিছু নয়, আপনাকে শুধু অসুস্থতার ভান করতে হবে। আর সে না হয় করলাম, কিন্তু তারপর আবার কি? তারপর দেখাতে হবে কোনো ওষুধ খেয়েই তেমন কাজের কাজ হচ্ছে না। ব্যাস, তাহলেই দেখবেন গোপালের দরদ কোথা দিয়ে আসে আর কোথায় পালায়। ওরে বাবারে, একটু শান্ত হন, এক্ষুনি সব সেরে যাবে, এক্ষুনি। কিচ্ছু সারবে না। ওরে বাবারে। এই যে মহারাজ, আপনার এই কষ্ট কমানোর জন্যই তো আমি এসেছি।
সেটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু কোন কষ্টটা কমাবে শুনি? তখন থেকে তো একবার মাথা, একবার বুক, একবার ওটা, একবার সেটা টিপেই যাচ্ছ। বলি এভাবে কতক্ষণ চালাবে শুনি? না না, ব্যাপারটা তো খুব জটিল মনে হচ্ছে। আপনি কিছু একটা করুন রাজবৈদ্য। কি মহারাজের পালে মনে হচ্ছে আজ সত্যি সত্যি বাঘ পড়েছে। এদিকে মহারাজের শরীর খারাপ আর তোমার কিনা মস্করা করা হচ্ছে। রাজবৈদ্য যখন কাজে লেগে পড়েছেন তখন রোগও ঠিক সেরে যাবে। না 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 গোপাল, যা গোলমেলে ওই ব্যাপার দেখছি তাতে ওষুধ দিয়ে তেমন কোনো কাজ হবে বলে মনে হচ্ছে না। কাজ যদি নাই হয় তাহলে আর এখানে বসে থেকে মায়া বাড়াচ্ছ কেন? তেমন হলে গোপাল, তুমি না হয় একটু এদিক ওদিক খোঁজ করে দেখো, এমন কাউকে ডেকে এনে যদি মহারাজের রোগ সারানো যায়। রাজবৈদ্য হাল ছেড়ে দিলে খাম্বাজ রাজ্যের বৈদ্যকে ডেকে পাঠাচ্ছি রানীমা। তাই ডাকো গোপাল, তাই ডাকো। দরকার পড়লে নিজে গিয়ে ডেকে নিয়ে এসো তাকে। সে আপনি না বললেও আমি যাব, আপনি নিশ্চিন্ত থাকুন রানীমা। সে তুমি যত যাই করো, কোনো কিছুতেই ভুঁড়ি গুলবে না। পরীক্ষা করে কি বুঝছেন রাজবৈদ্য? না না, ভাবগতিক ভালো ঠেকছে না। সে তো আমি সেই কখন বুঝে গেছি, খালি খালি সময় নষ্ট। মহারাজের রক্তচাপ বেড়ে যাচ্ছে, সেখান থেকেই মনে হচ্ছে যত বিপত্তি। নারী পরীক্ষা করি কি এটাও বুঝে গেছেন রাজবৈদ্য? শুধু পরীক্ষা নয়, পাঁচন দিয়েও তো দেখলাম, কই তাতেও তো কোনো কাজ হচ্ছে না। পাঁচন দিলেও রোগ সারছে না, কিন্তু পাঁচন কি যেখানে যাবার সেখানে যাচ্ছে, নাকি এর পেছনে মন্ত্রী আর মহারাজের কোনো সাঁট আছে? কিন্তু মহারাজের কি করে এরকম হলো আমি তো কিছুতেই বুঝতে পারছি না। নির্ঘাত মহারাজের জটিল কোনো শারীরিক সমস্যা হচ্ছে। হ্যাঁ, ওহ, মাথাটা ঝনঝন করছে, মনে হচ্ছে যেন একেবারে খসে পড়ে যাবে। এবার যাবে মনে হচ্ছে, টনটন করছে। আপনি ওই মাথাটাই আগে ঠিক করে দিন বৈদ্য মশাই। হ্যাঁ হ্যাঁ, মহারাজ আসলে মাথার কাজটাই বেশি করেন তো। এখনকার মতো আমি আরেকটা পাঁচন দিচ্ছি, তবে এবার অন্য কারোর সঙ্গে একটু পরামর্শ করে নিলে মন্দ হতো না, বুঝলে? আপনি না হয় নবাবের হাকিমকে গিয়ে খবর দিন একবার। এখান থেকে বেরিয়ে গিয়ে আমাকে পরিস্থিতির ওপর নজর রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ, এখন তো পাচন টাচন দিয়ে কিছু একটা করো। এই তো, এটা খাওয়ার পরে ঘুম পাবে, আর ঘুম থেকে উঠে দেখুন শরীরটা একটু চাঙ্গা হয় কিনা। যেমন চালাচ্ছেন তেমনই চালিয়ে যান মহারাজ। গোপালের মুখোশ খুলল বলে। হ্যাঁ হ্যাঁ, দেখি নবাবের হাকিম এনে গোপাল হাল ছেড়ে দেয় কিনা। যা ভেবেছিলাম তাই। আমাকে ব্যতিব্যস্ত করে মহারাজের চোখে হেয় করার মতলব না। না, এবার আমার মতো করে মহারাজকে টের পাইয়ে দিতে হবে। এইটা বলা যাবে না, না না, এটা বললে আবার অন্য ঝামেলা। তার চেয়ে বরং না না না, এটা বললেও ব্যাপারটা ঠিক জমবে না। তাহলে কি করা যায়? তখন থেকে কি অত কাটাছেড়া করছো শুনি? না না, আমাকে নিয়ে ভেবো না। তবে তোমাকে যে একটা কাজ করতে হবে, রান্না বান্নায় তোমার যে গুণ আছে সেটা যে দেখিয়ে দিতে হবে একবার। তুমি যে একটা বেগুন সেটা আমার ভালোই জানা আছে। হ্যাঁ, তবে আমার গুণ নিয়ে অত কীর্তন না করে কি করতে হবে সেটা ঝেড়ে কাশো দেখি। আজ আবার মনে হচ্ছে দাদু দিদিমার একচোট লেগেছে রে। দেখেছিস কথা বলার কায়দা দেখেছিস? কে দমাচ্ছে তোদের দিদাকে? আমি তো খালি বলছিলাম হাত খুলে রান্না করতে।
যাতে মহারাজের জিভে জল চলে আসে। খুব মজা না? আমি খেটে খুঁটে রান্না করে মরবো আর নাম কিনবে তোদের দাদু। না 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 না, সেটা আমরা হতে দেব না। রান্নাও তোমার, নামও তোমার। আরে বাবা, আমাদের তো শুধু খাওয়া নিয়ে কথা। ব্যাস, তাহলে ওই কথাই থাকলো। তুমি শুধু এখন হাত খুলে রান্না করো গিন্নি, তারপর মহারাজকে বুঝিয়ে শুনিয়ে একবার এখানে এনে ফেললেই বাকি কাজটা বুঝিয়ে দেব। এই রে, মহারাজ মনে হচ্ছে গোপাল দাদুকে ফাঁদে ফেলেছে, তাই গোপাল দাদু পাল্টা দেওয়ার জন্য তোড়জোড় করছে। দেখা যাক তাহলে কোথাকার রান্না কোথায় যায়। কি মন্ত্রী, কি বুঝছো? গোপাল কি রণে ভঙ্গ দিয়েছে? সে আর বলতে, ওর তো শুধু মুখেই বড় বড় কথা। কত হাকিম বৈদ্য ডাকবে সে জানা আছে। আমারও তাই মনে হচ্ছে। হাল ছেড়ে দিয়ে গোপাল কোথাও সরে পড়েছে মনে হচ্ছে। গোপাল যে আসলে কি সেটা নিশ্চয় এবার স্পষ্ট বুঝতে পারছেন। এই তো মহারাজকে দেখছি আজ বেশ কিছুটা চাঙ্গা দেখাচ্ছে। হ্যাঁ, মানে ফল খেয়ে গায়ে একটু বল আসে বই কি। তবে আপনার যা রোগ হয়েছে তাতে ফল নয়, ভালো মন্দ আরো কিছু খেতে হবে। তারপর মহারাজকে আরো নাজেহাল করতে হবে। তোমার মতলব বেশ বুঝতে পেরেছি। প্রথমটায় আমিও তাই ভেবেছিলাম বটে, তবে ভোরবেলার স্বপ্ন সে কি আর মিথ্যে হবে মহারাজ? বলো কি, তুমিও স্বপ্নে দেখেছো নাকি? স্পষ্ট দেখলাম মহারাজ আমার বাড়িতে গিয়ে ভোজ গ্রহণ করে সমস্ত রোগ থেকে মুক্ত হলেন। রোগ হলে তবে তো সারবে। তবে মনে হচ্ছে এই ফাঁকে গোপালের বাড়িতে গিয়ে বেশ ভালো রকম খ্যাটন হবে। এত করে যখন বলছো তখন চলো না হয় তোমার বাড়িতেই ভোজ সেরে আসি। আমি তো সেটাই চাইছি মহারাজ, সবাইকে নিয়ে আপনি আসুন, আমি বরং একটু ওদিকের ব্যবস্থাটা করি। গিন্নি, যেমন যা রেধেছো সব বেশ ভালো করে সামনে সাজিয়ে রাখো দেখি। সাজানোর আর কি দরকার? গন্ধতেই মহারাজ মালুম পেয়ে যাবেন। আমার তো তখন থেকে জিভ দিয়ে ঝরঝর ঝরঝর করে জলই পড়ে যাচ্ছে। এখন যতক্ষণ না মহারাজ আসছে ততক্ষণ ঢোক গেল। আর কি করবি বল? ওই তো সবাই দল বেঁধে আসছেন। বেশ, তাহলে চলো গিন্নি, এবার মহারাজের জন্য বিশেষ পদগুলো আড়ালে গিয়ে সাজিয়ে ফেলি। ওরে বাবা, কত কি আয়োজন! সে আয়োজন করতে হবে বই কি। মহারাজের ভোজন বলে কথা, একটু বড়সড় করে না করলে মানাবে কি করে? খাবো কি গো, দেখেই তো পেট ভরে যাচ্ছে। আসুন, আপনারা বরং বসে পড়ুন, আমরা পরিবেশন করে দিচ্ছি। এই তো আমি একেবারে হাত পা ধুয়ে ফেলেছি। মাও, তোমরা খাবে খাও, আমাকেও দাও। আমার জন্যই যখন সব আয়োজন, তখন আমিও না হয় বসে পড়ি। আরে 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 আরে, এ কি করছেন মহারাজ? আপনার জন্য তো আমি বিশেষ আয়োজন করেছি। সে কি? সে আবার কি আয়োজন? আমার জন্য সব? মহারাজ, আপনি তো অসুস্থ, তাই এসব খাবার আপনার জন্য। বেশ, কি আর করি তাহলে, দাও তাই খাই। তবে তার আগে যে আরেকটা কাজ করতে হবে মহারাজ। আবার কি কাজ? স্বপ্ন তো পুরোটা বলাই হয়নি এখনো। স্বপ্নের বাকি অংশটা শুনলে কি করতে হবে সেটাও আপনি বুঝে যাবেন। বুঝি না বুঝি তুমি বলো না, আমি শুনি। মহারাজ, খাবার আগে আপনাকে খালি পায়ে 3 মাইল রাস্তা ছুটতে হবে। ছুটতে হবে? তাও আবার খালি পায়ে? আমি স্বপ্ন দেখেছি, তাহলেই আপনি সুস্থ হয়ে যাবেন মহারাজ। শরীর খারাপের গল্পটা যখন ফেদেই ফেলেছি, তখন এগুলো হজম করতে হবে, তাছাড়া আর উপায় কি? এসো মন্ত্রী, তুমি এসো পেছন পেছন। আবার আমি কেন মহারাজ? আমি ছুটে পড়বো আর তুমি ভুরি ভোজ ছাড়বে, সেটা কি করে হবে? আমি ছুটলে তোমাকেও ছুটতে হবে। আজকের মতন এটা হলো, কাল কিন্তু মহারাজ আবার নতুন স্বপ্ন সামলাতে হবে। একটু যে
টেনে ঘুমোবো তার জন্যে কে যেন আবার ঘষাঘষি শুরু করে দিল। কিন্তু এত সকালে কানের কাছে হচ্ছেটা কি? হ্যাঁ হ্যাঁ, ভালো করে দেখে নে, খুঁড়ে কিন্তু ভালো মতন ধার হতে হবে। হ্যাঁ, কিচ্ছু চিন্তা করবেন না গোপাল দাদা, এক টানেই নামিয়ে দেবো। এ কি গোপাল, ও এখানে কি করছে? আর কি নামাবে বলছে? কেন মহারাজ, আপনার একদিকের গোপ? আমার গোপ? এটাও যে স্বপ্নে পাওয়া আদেশ মহারাজ, আপনাকে সুস্থ করার জন্য এটাও করতে হবে এবার। তবে কিচ্ছু ভাববেন না মহারাজ, আপনাকে আমি ঠিক সুস্থ করেই ছাড়বো। আমার গোপ কেটে দেবে? কি হলো মহারাজ? কিছু হয়নি তো? না না, মানে আমার তো কিছুই হয়নি, মানে সব এমনি 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 এমনি। কিন্তু এখন এসব বললে কি হবে মহারাজ, আমি যে স্বপ্ন দেখা শুরু করে দিয়েছি। তাহলে এক্ষুনি সব বন্ধ করো। সে না হয় করতে পারি, কিন্তু তার জন্য যে 50টা মোহর দিতে হবে মহারাজ। এক্ষুনি দিচ্ছি, এক্ষুনি। তবে তুমি যে করেই হোক স্বপ্ন দেখা বন্ধ করো। ওহ, ওই মন্ত্রীর কথায় তোমাকে সন্দেহ করে আমি যে কি বোকাবই করেছি। এবার মন্ত্রীকে না 50,000 বার অড্ডবস করিয়ে তবে মনের রাগ আমি মেটাবো। আয়, কে আছিস? ডেকে আন মন্ত্রীকে। আগে আমারটা আমাকে দিয়ে দিন, আর বাকিটা নিজেদের মধ্যে বুঝে নিন মহারাজ। তাতে আপনিও সুস্থ থাকবেন আর মন্ত্রী মশাইও সুস্থ থাকবেন।